এখন দেখব পর্যায় নির্ণয়। পর্যায় কিভাবে নির্ণয় করব? পর্যায় কোনটা? অর্থাৎ পর্যায় সারণীর অর্থাৎ এইগুলা এইভাবে পাশাপাশি যে মৌলগুলো অবস্থিত ও এইভাবে যে মৌলগুলো অবস্থিত সেগুলো হচ্ছে পর্যায়, এবং খাড়াখাড়ি লম্বালম্বিভাবে যেগুলা অবস্থিত সেগুলো হচ্ছে গ্রুপ। তো এখন আমরা দেখব এই যে এইসব পর্যায় নির্ণয়। পর্যায় নির্ণয় কি? যে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যায় পর্যায় নির্দেশ করে। তো এখানে দেওয়া আছে সোডিয়াম। প্রথমে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 এবং 3s1। এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3। তার মানে এই সোডিয়ামের পর্যায় হচ্ছে 3। এরপর হচ্ছে জেনন। জেননের ইলেকট্রন বিন্যাস কি? জেনন হচ্ছে জেননের ইলেকট্রন বিন্যাস। এরপর হচ্ছে আরজি বা রেয়ন্ড জিনিয়াম। তো এগুলো তো অনেক বড় বড় মৌল, তো এগুলার ইলেকট্রন বিন্যাস করতে অনেক সময় লাগবে, অনেক সময় সাপেক্ষ। তো এই সময় সাপেক্ষ এটি কমানোর জন্য আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি। তো তার আগে আমরা একটু জেননের ইলেকট্রন বিন্যাসটা দেখে ফেলব। জেনন হচ্ছে 54। এর কাছাকাছি নিষ্ক্রিয় মৌল হচ্ছে ক্রিপ্টন। ক্রিপ্টন হচ্ছে 36। তার মানে 36-এর পরে আমাদের আরও 18টি ইলেকট্রন লাগবে। তো জেনন ক্রিপ্টন শেষ হয়েছে 4p6। 4p6, তার মানে এর ইলেকট্রন বিন্যাস হবে ইয়া থেকে শুরু হবে 5s এ। 5s এ যাবে 4pর পরে 5s, মানে 5s2 5s এর পরে যাবে হচ্ছে 4d-তে। 4d-তে হচ্ছে 10টা। তারপর 4d-র পরে যাবে 5p6। অর্থাৎ এটা হচ্ছে জেননের ইলেকট্রন বিন্যাস। তো এখানে সবচেয়ে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 5। তার মানে এর পর্যায় হচ্ছে 5। এখন আমরা একটা শর্টকাট দেখব যে এই রন্টেজিয়ামের ইলেকট্রন বিন্যাস করা অনেক কঠিন, আমরা নাও পারতে পারি। তো তার জন্য আমাদের নিষ্ক্রিয় মৌলগুলোকে মনে রাখতে হবে। যেমন হিলিয়াম, এই নিয়ন, আর্গন 18, এই যে হিলিয়াম 2, নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন হচ্ছে 36, জেনন 54, রেডন 86 এবং অর্গানাসন হচ্ছে 7 নম্বর পর্যায়। এগুলো আমরা সিরিয়ালভাবে মনে রাখবো এবং সবগুলো মনে রাখবো কোনটা কত নাম্বার মূল। তো এখন যদি এখানে বললো যে এইটা 111 নম্বর মৌল, এর পর্যায় কত? তো এই 111 সবচেয়ে কাছের 111 পরে কোন নিষ্ক্রিয় মৌলটা আছে? সবচেয়ে কাছে কোন নিষ্ক্রিয় মৌলটা আছে? সবচেয়ে কাছে হচ্ছে 118। তার মানে এই 118 হবে 7 নাম্বার, এই 111 হবে 7 নাম্বার পর্যায়ে। অর্থাৎ এই যে এই 87 থেকে 118 পর্যন্ত যতগুলা থাকবে সবগুলাই এই 7 নাম্বার পর্যায়ে পড়বে, এবং 55 থেকে 86 সবগুলাই এখানে 6 নাম্বার পর্যায়ে। তারপর 37 থেকে
54 সবগুলাই 5 নাম্বার পর্যায়। 19 থেকে 36 পর্যন্ত সবগুলাই চতুর্থ পর্যায়। 11 থেকে 18 3 নাম্বার পর্যায়। 3 থেকে 10 পর্যন্ত 2 নাম্বার পর্যায় এবং 1 এবং 2 হচ্ছে 1 হচ্ছে 1 নাম্বার পর্যায়। 1 এবং 2 হচ্ছে 1 নাম্বার পর্যায়। শুধু এখানে 1 এবং 2 1 নাম্বার পর্যায় এবং 3 থেকে 10 হচ্ছে 2 নাম্বার পর্যায়। এইভাবে আমরা মনে রাখতে পারবো, অথবা শুধু এই নিষ্ক্রিয় মৌলগুলোই আমরা মনে রাখতে পারবো। যেমন নিষ্ক্রিয় মৌল কী কী? 2 18 2 10 18 36 54 86 118। আমরা শুধু এই সংখ্যাগুলো মনে রাখবো যে 2 10 18 36 54 86 118। তো যদি বলে 57 কোনটার মধ্যে পড়ে? 57 পড়ে এই 86-র মধ্যে, যে 55 থেকে 86, অর্থাৎ এই 86-র মধ্যে কিন্তু 57 পড়ে। অর্থাৎ এটা কত নাম্বারে আছে? 1 2 3 4 5 6 নাম্বার। তার মানে এটা 6 নাম্বার পর্যায়। এরপর ধরলাম 27 কোনটার মধ্যে পড়ে? 27 কি 36-এর পরে পড়ে? না, এই 36-এর আগে থাকে 27। তার মানে এই 18-র মধ্যে পড়ে হচ্ছে এই 27। তার মানে 18 কত নাম্বার আছে? 1 2 3, অর্থাৎ এটা 3 নাম্বার পর্যায়। আবার যদি বলে 59-এর পর্যায় কোনটা? তো 59 কোথায় পড়ে? 59 কি 54-র মধ্যে পড়ে? না, 59 54-র বাইরে পড়ে। তার মানে এই 86-তে পড়ে, এটার মধ্যে পড়ে। তাহলে এইটার মধ্যে যে এই মাঝখানে পড়ে, তো এই মাঝখানে পড়লে এই যে এই কত, এখানে আমরা জানলাম যে 55 থেকে 86 মধ্যে পড়ে। তার মানে 59 কিন্তু এটার মধ্যে থাকে। তার মানে এখানে 1 2 3 4 5 6, এটা হবে 6 নাম্বার পর্যায়। ধরলাম কত? 89 কত নম্বর পর্যায়? 89 কোথায় পড়ে? 89 কি 86-র মধ্যে পড়ে? না, 86-র বাইরে পড়ে। তার মানে সেটা এই 118-র মধ্যে পড়ে যায়। এই 118 থাকলে সেটা হবে 70 নাম্বার পর্যায়, অর্থাৎ এটা 7 নাম্বার পর্যায়। যদি 7 ধরে, 7 এর মানে 7 কোনটা? 7 হচ্ছে নাইট্রোজেনের গ্রুপ পর্যায় কোনটা? যেহেতু এটা 7, তার মানে 7 কি 2-এর মধ্যে পড়ে? না, 7 এই 10-এর মধ্যে পড়ে। তার মানে 10 মানে কি 3 থেকে 10 পর্যন্ত এর মধ্যে কিন্তু এই 7 পড়ে যায়। তার মানে 1 2, এটা নাইট্রোজেন 2 নাম্বার পর্যায়ে থাকে। তো আশা করি আমরা বুঝতে পারছি পর্যায় নির্ণয়। এরপর হচ্ছে গ্রুপ নির্ণয়। প্রথমে দেখব যে প্রথমে হচ্ছে শেষ কক্ষপথে s অরবিটাল থাকলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা গ্রুপ সংখ্যা। অর্থাৎ আমরা এখানে নাইট্রোজেনের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি যে সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু s অরবিটালে আছে। s অরবিটালে কয়টা ইলেকট্রন? s অরবিটালে থাকে একটা ইলেকট্রন, অর্থাৎ এর গ্রুপ হবে 1। এরপর যদি আমরা আরো কিছু ইলেকট্রন বিন্যাস দেখি, সেটা হচ্ছে বেরিলিয়াম যদি দেখি, বেরিলিয়াম হচ্ছে 4, 1s2 2s2।
অর্থাৎ এখানে এখানে পর্যায় কত, এখানে পর্যায় দেখবো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2, তার মানে এর পর্যায় 2। আর যদি আমরা ইলেকট্রন বিন্যাস না দেখি তাহলে এটা যদি আমরা দেখতে চাই তাহলে এটা কিন্তু হিলিয়াম, মানে 2 এর বাইরে পড়ে, নিষ্ক্রিয় গ্যাস 2 এর বাইরে পড়ে, অর্থাৎ এই 10 এর মধ্যে পড়েছে। যেহেতু এটা 10 এর মধ্যে পড়ে তার মানে এটা হবে দ্বিতীয় পর্যায়। এরপর যদি আমরা ম্যাগনেসিয়াম দেখি, ম্যাগনেসিয়াম 12, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হবে, এখানে পর্যায়, এখানে পর্যায় কত, পর্যায় যেহেতু এস অরবিটালের মাথায় 2টা আছে ইলেকট্রন, তার মানে এটার গ্রুপ হবে 2। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2, এখানে কত পর্যায় কত, এখানে পর্যায় হচ্ছে 3। কেন 3? কারণ এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ হচ্ছে 3। আর যদি এইটা থেকে দেখি তাহলে এটা হচ্ছে 10 এর পরে, অর্থাৎ 18-র মধ্যে পড়ে। যেহেতু এটা 18-র মধ্যে পড়ে তাই এটা 3 নাম্বার পর্যায় থাকে। এরপর এটার গ্রুপ হচ্ছে যে এস অরবিটালের মাথায় 2টা অরবিটাল আছে, তাই এর গ্রুপ হচ্ছে 2। তো আশা করছি আমরা বুঝতে পারছি এতটুকু, যে ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ কক্ষপথে এস অরবিটাল থাকে তাহলে এস অরবিটালের মাথায় যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হবে তার গ্রুপ সংখ্যা, এবং সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এর পর্যায় সংখ্যা। এরপর দেখবো আমরা যে শেষ কক্ষপথে এস ও পি অরবিটাল থাকলে এস পি প্লাস এসপি এর সাথে এসপি এর যোগফলের সাথে আরও 10 যোগ করে এর ইলেকট্রনের এর যোগফলই হবে এর গ্রুপ সংখ্যা। অর্থাৎ যদি আমরা একটা ইলেকট্রন বিন্যাস দেখি, যেমন বেরিলিয়াম 5, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1। এখানে কিন্তু এস অরবিটালও আছে, পি অরবিটালও আছে। তো এই দুইটার যোগফল কত? তো এর যোগফলের আগে আমরা যোগফল হচ্ছে 3 এস প্লাস পি, এর যোগফল হচ্ছে 3। এই 3 এর সাথে আরও 10 যোগ করতে হবে, যোগ 10 ইকুয়াল টু 13। এই 13 হচ্ছে গ্রুপ সংখ্যা। এরপর এটার পর্যায় কত? এর পর্যায় হচ্ছে 2। কেন 2? কারণ এর প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2। এরপর যদি আমরা সালফার দেখি, সালফার হচ্ছে 16 কি 1s2 2s2 2p6 3s2 3p4। এখানে এস আর পি এর যোগফল কত? পি এর যোগফল হচ্ছে 6 এর সাথে আরও 10 যোগ করতে হবে, তার মানে এর গ্রুপ হচ্ছে 16। এবং এর পর্যায় হচ্ছে 3, কারণ এর সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3। এরপর আমরা দেখব আরেকটা, সেটা হচ্ছে শেষ কক্ষপথে ডি ও এস অরবিটাল থাকলে ডি প্লাস এস এর ইলেকট্রন সংখ্যাই হচ্ছে যোগফলই হচ্ছে এর গ্রুপ সংখ্যা। তো প্রথমে যে কোনো একটা ইলেকট্রন বিন্যাস আমরা দেখব। ধরি স্ক্যান্ডিয়াম, কত? 21।
1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4:2 এবং 3d1। তো এখানে ডিতে অরবিটাল ঢুকছে, তার মানে এস ও ডি এর যোগফলই হবে এর গ্রুপ সংখ্যা, তার মানে এর গ্রুপ হবে 3 এবং পর্যায়গত এর সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা পর্যায় হচ্ছে 4, পর্যায় 4। এরপর যদি বলে যে আয়রনের গ্রুপ ও পর্যায় নির্ণয় করো, তো আয়রনের গ্রুপ ও পর্যায় আমরা কিভাবে নির্ণয় করি? আর প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলবো। আয়রনে 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4:2, 3d6। তো এখানে গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 2 + 6, তার মানে 8 এবং এর পর্যায় কত? পর্যায় হচ্ছে 4। কেন? কারণ এর সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 এবং আরেকভাবে নির্ণয় করতে সেটা হচ্ছে 26 এর সবচেয়ে কাছাকাছি নিষ্ক্রিয় মৌল হচ্ছে ক্রিপ্টন। ক্রিপ্টন হচ্ছে 36, তার মানে এই 26টা 36-এর মধ্যে পড়ে, মানে 36 ক্রিপ্টনটা 36-এ পড়ে, তার মানে 36 কত নম্বর পর্যায়? 1, 2, 3, 4, অর্থাৎ চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায়ে এটা। আর স্ক্যান্ডিয়াম যদি দেখি, স্ক্যান্ডিয়ামও সেম, এটা যেহেতু এই ক্রিপ্টনের মাঝে পড়ে তাই এটা 1, 2, 3, 4 চতুর্থ পর্যায়ে পড়ে। এরপর হচ্ছে এফ অরবিটালের সব মৌল 3 নাম্বার গ্রুপে অবস্থিত। এফ অরবিটালের সব মৌল 3 নাম্বার গ্রুপে অবস্থিত। অর্থাৎ যদি আমরা একটা মৌল দেখি এফ অরবিটালের, সেটা হচ্ছে PU বা প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম হচ্ছে 94। তো এর জন্য এর ইলেকট্রন বিন্যাস কত? এর কাছাকাছি এই নিষ্ক্রিয় মৌল হচ্ছে রেডন। রেডন হচ্ছে 86, 86 পরে তারপর হবে এটা হচ্ছে এফ মৌলে। যেহেতু এটা এফ এ ইলেকট্রন ঢুকছে, তার মানে এফ এখনো পরিপূর্ণ হয়নি। পরিপূর্ণ হয়ে গেলে তখন আলাদা। এফ যেহেতু এটা এফ এ ঢুকছে, তার মানে এটার গ্রুপ হবে কত? 3 এবং পর্যায় কত? পর্যায় হবে 7 নাম্বার। কেন 7 নাম্বার? কারণ এর সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 7। এবং আরেকভাবে বের করতে পারি, সেটা হচ্ছে 94 কিন্তু এই 118-র মাঝে পড়ে। এই 118 হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার পর্যায়। এই জন্য এটা হচ্ছে 7 নাম্বার পর্যায়। তো এতক্ষণ আমরা দেখলাম যে ইলেকট্রন বিন্যাসের মাঝে কিভাবে এর গ্রুপ নির্ণয় করা যায়। তো সবসময় ইলেকট্রন বিন্যাস দিয়ে গ্রুপ নির্ণয় করা অনেক কঠিন হয়ে যায়। এর জন্য কিছু শর্টকাট টেকনিক আছে যে ইলেকট্রন বিন্যাস করা ছাড়াও আমরা এই গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারব। সেগুলো কীভাবে? সেগুলো হচ্ছে যে 1 থেকে 18 মৌলের, এরপর হচ্ছে 19 থেকে 56, এরপর হচ্ছে 57 থেকে 71 এবং 87 থেকে 103।
এরপর হচ্ছে 77 থেকে 88 এবং 104 থেকে 118। তো প্রথমে আমরা দেখব 108 1 থেকে 18 পর্যন্ত আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করব। 1 থেকে 18 এর মাঝে দুইটা নিষ্ক্রিয় মৌল আছে, একটা হচ্ছে হিলিয়াম এবং একটা হচ্ছে নিয়ন। হিলিয়ামের পরে যতগুলো মৌল থাকবে, হিলিয়ামের পরে এবং ফ্লোরিন, হিলিয়ামের পরে কিন্তু ফ্লোরিন পর্যন্ত মৌল, অর্থাৎ 3 থেকে লিথিয়াম থেকে একদম ফ্লোরিন পর্যন্ত কিন্তু এই হিলিয়ামের পরে থাকে এবং নিয়নের আগে থাকে। তো ওই মৌলগুলোর ক্ষেত্রে, অর্থাৎ লিথিয়াম থেকে 3 লিথিয়াম থেকে 9 ফ্লোরিন পর্যন্ত এই মৌলগুলো থাকে। এই মৌলগুলো থেকে আমরা বিয়োগ দিয়ে দেব, এই 3 থেকে 2 বিয়োগ দিয়ে দেব, এবং এর পার্থক্য যদি 3 বা 3-এর বেশি হয় তাহলে 10 যোগ করে যেটা হবে সেটা হবে এর যোগফল, এর গ্রুপ সংখ্যা। অর্থাৎ যদি আমরা ধরে দিতে হয়, যেমন 3 থেকে শুরু করি, অর্থাৎ লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন। এগুলো হচ্ছে 3, 4, 5, 6, 7, 8। এগুলো হচ্ছে এই নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের পরে এবং নিয়নের আগে। তো এইগুলো থেকে আমরা প্রথমে 2 বিয়োগ করে দেব। তো এই লিথিয়াম থেকে 2 বিয়োগ করলে হয়ে যায় 1, তার মানে এর গ্রুপ সংখ্যা হচ্ছে 1। এবং এই 4 থেকে যদি 2 বিয়োগ করে দেই তাহলে এর গ্রুপ হচ্ছে 2, এবং 5 থেকে যদি 2 বিয়োগ করে দিই তাহলে এর গ্রুপ হচ্ছে 3। তো মূলত আমরা জানি যে 3 বা 3-এর বেশি হলে 10 যোগ করতে হবে, 3 বা 3-এর বেশি হলে 10 যোগ করতে হবে, 3 বা 3-এর বেশি হলে 10 যোগ, এখানে 3 আছে, 3-এর সাথে 10 যোগ করলে হয়ে যায় 13, তার মানে গ্রুপ হচ্ছে 13। 6-এর সাথে 2 বিয়োগ করলে হয় 4, 4-এর সাথে আরও 10 যোগ, তার মানে 14। 7-এর সাথে 2 বিয়োগ হচ্ছে 5, তার মানে গ্রুপ 15। 8-এর সাথে 2 বিয়োগ হচ্ছে 6, তার মানে গ্রুপ 16, এবং 9-এর সাথে 2 বিয়োগ গ্রুপ 17। এবং এই নিয়নের সাথে যদি 2 বিয়োগ দিই, নিয়নের সাথে 2 বিয়োগ দিলে থাকে 8, যেহেতু 8 তার মানে 2 যোগ করতে হবে, 10 যোগ করতে হবে, তার মানে এর হচ্ছে 18। আশা করি বুঝতে পারছি যে এই নিয়ন পর্যন্ত কিভাবে এই ইলেকট্রন বিন্যাস গ্রুপ সংখ্যা নির্ণয় করব। তোর পর্যায় তো খুব সোজা, যেহেতু এটা 3 নাম্বার গ্রুপে আছে, তো এর কাছাকাছি। তো এটা কোন এই নিষ্ক্রিয় মৌলের মধ্যে পড়ে, সেটা হচ্ছে 10-এর মধ্যে, হিলিয়ামের পরে 10-এর মধ্যে পড়ে যায়, তার মানে 2 নাম্বার পর্যায়ে এটা থাকে। 3ও কিন্তু 2 নাম্বার পর্যায়ে, মানে এই সবগুলাই হচ্ছে 2 নাম্বার পর্যায়ে। এইটা হচ্ছে 2 নাম্বার পর্যায়ের গ্রুপ সংখ্যা নির্ণয়ের ফর্মুলা, অর্থাৎ পর্যায় 2। এখন আমরা দেখব পর্যায় 3-এর। পর্যায় 3 অর্থাৎ এই যে এই আর্গন, নিয়নের পরে আর্গন পর্যন্ত।
নিয়নের পরে হয় সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। তো এই সবগুলা থেকে আমরা এর আগে যে মৌলটা আছে, এর আগে যে নিষ্ক্রিয় মৌলটা আছে সেটা বিয়োগ দিব, অর্থাৎ এই নিয়নের 10 বিয়োগ দিব। এখান থেকে 10 বিয়োগ দিলে থাকে 1, তার মানে এটা হচ্ছে 1 নম্বর গ্রুপের মৌল। এটা থাকে 2 নম্বর গ্রুপের মৌল। এটা হচ্ছে 3, সরি এখানে 10 বিয়োগ দিতে হবে, তো এটা 3। তো আমরা কি জানি যে 3 বা 3 বেশি হলে 10 যোগ করতে হবে, এটাও এই ক্ষেত্রেও সেম। দশ বিয়োগ হচ্ছে এটা 10 যোগ করলে 13, এটা হচ্ছে 4, 10 যোগ করলে 14, এটা 10 বিয়োগ করলে হচ্ছে 5, 10 যোগ করলে 15, এটা 10 বিয়োগ করলে হচ্ছে 6, 16, এটা বিয়োগ করলে 10, সেটা হচ্ছে 17, এটা হচ্ছে 18, বিয়োগ করলে হয় 8, তারপর 10 যোগ করলে এটা হচ্ছে 18। এই হচ্ছে 1 থেকে 18 মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয় ইলেকট্রন বিন্যাস ছাড়া। ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা জানলাম এবং ইলেকট্রন বিন্যাস ছাড়াও এখন আমরা জানলাম। এখন হচ্ছে এই 57 থেকে 71 এবং 87 থেকে 103 যদি এই মৌলগুলা থাকে তাহলে কোনো কথা নাই, এটার গ্রুপ হবে 3, এর গ্রুপ হবে 3। কেন? কারণ এই সবগুলাই হচ্ছে f অরবিটালের মৌল, এজন্য এই সবগুলা গ্রুপ হচ্ছে 3। এবং আমরা এখানে আরেকটা বিষয় জেনে রাখি, সেটা হচ্ছে একে কিন্তু এই গ্রুপ 1 কে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে IA দ্বারা প্রকাশ করা হয়। কারণ এটা হচ্ছে আগের নামকরণ, আগে এইভাবে নামকরণ হইতো এবং নতুন নামকরণ আইউপ্যাকের নতুন নামকরণে এইভাবে বলা হয় এবং আগের নামকরণে এইভাবে বলা হইতো। এবং 2 কে বলা হয় 2A এবং 13 কে বলা হয় 13, এই যে 3 আছে, যেহেতু এটা 10 যোগ করা হয়েছে তার মানে 13 হবে 3A এবং 14 হবে 4A, 15 হবে 5A, 16 হবে 6A, 17 হবে 7A এবং 8, এটা হবে 8। এবং এগুলোও সেম 1 থেকে 13, সরি 1 এবং 2 এবং 13 থেকে 18 সবগুলাই হবে এ গ্রুপে, সবগুলাই এ গ্রুপে থাকবে। এবং এই 1 ও 2 এর সকল মৌল হচ্ছে এস ব্লকের এবং 13 থেকে 18 সকল মৌল হচ্ছে পি ব্লকের। তো আশা করছি আমরা বুঝতে পারছি। তারপর হচ্ছে যে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে গ্রুপ 57 থেকে 71, 87 থেকে 103 এগুলো হচ্ছে গ্রুপ 3-এর, অর্থাৎ এগুলা এফ অরবিটালে থাকে। যেহেতু এটা এফ অরবিটালে থাকে তাহলে এগুলো হচ্ছে এফ ব্লকের মৌল।
এই সবগুলো হচ্ছে এ ব্লকের মৌল। খালি তিনটা শুধু এ ব্লকের মৌল না, সেটা কি কি? সেটা হচ্ছে 57, 89, 90। এগুলো হচ্ছে ডি ব্লকের মৌল। কেন ডি ব্লকের মৌল? এগুলো আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্মের জানবো, কেন এটা ডি ব্লক, ওইগুলো এরপর দেখবো যে বাকিগুলার কি খবর। ধরলাম যে কোনো একটা মৌল, যেমন তার আগে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই নিষ্ক্রিয় মৌলগুলার পর্যায়। 18। এই নিষ্ক্রিয় মৌলগুলার পর্যায় এবং নিষ্ক্রিয় সবগুলো মৌল কিন্তু মনে রাখতে হবে। তো আমরা একটা মৌল নিই, যেমন কত নিব? ধরি যে 27। তো এই 27-এর গ্রুপ কি? তো এটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে এর আগের নিষ্ক্রিয় মৌল দ্বারা, একটা হচ্ছে এর পরের নিষ্ক্রিয় মৌল দ্বারা। এর আগের নিষ্ক্রিয় মৌল কোনটা? এর আগের নিষ্ক্রিয় মৌল হচ্ছে 18, অর্থাৎ এখানে 18 বিয়োগ দিকে যাতে, এখানে 18 বিয়োগ দিলে থাকে হচ্ছে 9। এর আগের নিষ্ক্রিয় মৌল হচ্ছে ক্রিপ্টন, তো এখানে ক্রিপ্টন থেকে যদি বিয়োগ দিয়ে দিই 36 থেকে 27, অর্থাৎ 9, এখানেও 9। তার মানে তো যেহেতু এটা এই যে এই 18 থেকে যেটা বিয়োগ দিছি, এটা হচ্ছে এই যে এটা পরেরটা যেটা বিয়োগ, যেটা দ্বারা যোগফল থাকে, সেটাই হচ্ছে এর গ্রুপ সংখ্যা। গ্রুপ হচ্ছে এটাই হচ্ছে এর গ্রুপ। আচ্ছা, এটা বাদ দিই, এটা দুইটাই সেম হয়ে গেছে। অবশ্যই মৌলগুলা কিন্তু এই 18-র বেশি হইতে হবে। ধরি আমরা এখন এই ধরি 79 সবচেয়ে কাছের নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় গ্রুপ কোনটা বা দূরের নিষ্ক্রিয় গ্রুপ কোনটা? এই 87-এর আগে থাকে 54 হচ্ছে নিষ্ক্রিয়, তো 54 বাদ দিয়ে প্রথমে। এরপর হচ্ছে এই পরে হচ্ছে 86 বিয়োগ 79, তো এখানে হচ্ছে বিয়োগফল হচ্ছে 7 এবং এখানে বিয়োগফল হচ্ছে 25। তো প্রথমটার ক্ষেত্রে কী হবে? প্রথমটার ক্ষেত্রে তো এখন 25টা তো গ্রুপই নাই, তাহলে 25, এই 25 থেকে আরও 14 বিয়োগ দিতে হবে। কেন 14 বিয়োগ দিব? কারণ এই যে এখানে কিন্তু এই 77 থেকে 88 মাঝখানে আরও 14টা মৌল কিন্তু উদা হয়ে গেছে। এই উদা হওয়ার জন্য এই যে এইটার সময় আমরা যখন গ্রুপ বের করব, তখন 14 বিয়োগ দিতে হবে। যদি এর আগের মৌল দ্বারা আমরা বিয়োগ করি, মাথায় রাখতে হবে, যদি আগের মৌল দ্বারা বিয়োগ করি তাহলে শুধুমাত্র 14 দিয়ে বিয়োগ দিব। বিয়োগফল হচ্ছে 11, অর্থাৎ এর গ্রুপ হচ্ছে 11। যদি এর পরে নিষ্ক্রিয় মৌল দ্বারা বিয়োগ দিই, অর্থাৎ এর গ্রুপ হচ্ছে 6, 7, যদি 7 আসে পরে নিষ্ক্রিয় মৌল দ্বারা বিয়োগ দিয়া, তার মানে এই যে এর পর্যায় কত? এর পর্যায় হচ্ছে 18 থেকে 7 বিয়োগ দিতে হবে। এই 18 থেকে 7 বিয়োগ দিলে থাকে 11, 18 থেকে 7 বিয়োগ দিলে থাকে 11। এই 11ই হচ্ছে এর পর্যায়। এরপর যদি আমরা এই যে এইটার ভিতরে দেখি,
তাহলে আরও সোজা হবে যে ধরি আমরা 37-এর সবচেয়ে কাছাকাছি হচ্ছে ক্রিপ্টন, অর্থাৎ বিয়োগফল কত 1, তার মানে এই 1ই হচ্ছে এটার পর্যায়। ধরি এই 19 থেকে 56-এর ভিতরে আর কি আছে 28 যদি ধরি আমরা, 37 এর সবচেয়ে কাছে আছে 36, যদি 36 বিয়োগ দিই তাহলে এর বিয়োগফল হচ্ছে 8, তাহলে এর গ্রুপ হবে এই 28-এর সবচেয়ে কাছে আছে হচ্ছে 18 বিয়োগ দিলে হচ্ছে 28 থেকে 18 বিয়োগ দিলে আসে 10, অর্থাৎ এর গ্রুপ হচ্ছে 10। আর এটা যে করছিলাম 36 বিয়োগ 28 8, যেহেতু পরেরটা দিয়ে করছি তার মানে এই পর্যায়ে 18 থেকে বিয়োগ হবে, পরেরটা করলে তার পর্যায় দ্বারা বিয়োগ হবে। যদি পরেরটা দিয়ে করি তাহলে পর্যায় দ্বারা বিয়োগ হবে, অর্থাৎ এই 18 থেকে 8 বিয়োগ দিলাম = 10। আর যদি আগেরটা দ্বারা বিয়োগ দেই তাহলে সেটাই হবে এর গ্রুপ সংখ্যা। তো এইটা হিবিজিবি লাগতে পারে, আমরা আরেকবার সিরিয়ালি একবার বলি যে কোনটা আসলে কি। 1 নাম্বার, পর্যায় 2 এবং পর্যায় 3-এর ক্ষেত্রে কি, অর্থাৎ লিথিয়াম থেকে নিয়ন এবং সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত। লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত আমরা কীভাবে বের করব, 2 বিয়োগ করে দিব, 2 বিয়োগ করে দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে এর গ্রুপ সংখ্যা, এবং যদি 3 বা 3-এর বেশি হয় তাহলে 10 যোগ করতে হবে। এবং এই সোডিয়াম থেকে আর্গনের কি, সোডিয়াম থেকে আর্গনে কি 10 বিয়োগ করতে হবে, যেহেতু এর আগের নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন 10, এই জন্য 10 বিয়োগ করছি। আর যেহেতু এগুলার আগের নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম 2, এই জন্য 2 বিয়োগ করছি। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি যে এই 1 থেকে 18 পর্যন্ত মৌলের 1 থেকে 18 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস ছাড়া কীভাবে আমরা পর্যায় নির্ণয় করব এবং গ্রুপ নির্ণয় করব। এরপর যদি আমরা দেখি যে 19 থেকে 18, 19 থেকে 56 এর গ্রুপ আমরা কীভাবে নির্ণয় করব। এর গ্রুপ নির্ণয় করার জন্য কি করব, যে যদি বলে 36 থেকে আমরা 36 কি, 36 হচ্ছে একটি পর্যায় নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ এই নিষ্ক্রিয় মৌলের সবগুলোই হচ্ছে 18। ধরি আমরা 56-র কাছাকাছি সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটা, কাছাকাছি সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে জ্যানন, অর্থাৎ 54। সেই 54 থেকে বিয়োগ দিয়ে দিলাম, অর্থাৎ 2, এই 2 হচ্ছে এর গ্রুপ সংখ্যা। যদি আমরা এর পরের গ্রুপ থেকে বিয়োগ দিতাম, অর্থাৎ যদি 54 থেকে বিয়োগ নিয়ে দেয়, যদি 86 দিয়ে বিয়োগ দিতাম, 86 বিয়োগ 56, তাহলে এটা হচ্ছে 30। এসে পড়ে অনেক বেশি। তো এই জন্য আমাদের কি করতে হবে, আরো
14 বিয়োগ দিতে হবে। যদি 18-র বেশি হয়ে যায় তাহলে 14 বিয়োগ দিয়ে থাকে 16 এবং 16 থেকে তারপরে এই পর্যায় মূল্য থেকে 18 থেকে আবার বিয়োগ দিতে হবে। অর্থাৎ এটা অনেক কমপ্লেক্স, এটা আমরা না দেখি, এটাই শুধু আমরা মনে রাখবো যে কাছাকাছি যেটা থাকবে সেটা দ্বারা বিয়োগ দিয়ে দিব। যেমন আমরা এখানে যদি এখন কত ধরবো, 44 ধরি, 44-এর সবচেয়ে কাছাকাছি কোনটা, 36 বিয়োগ দিয়ে দিই, কত থাকে, এদিক দিয়ে 4 এদিক থেকে 8, তার মানে 8, এর গ্রুপ হচ্ছে 8। এরপর ধরি আমরা 36-এর আগে যদি ধরি 28 যদি ধরি, 28-এর সবচেয়ে কাছাকাছি নিষ্ক্রিয় মূল্য কোনটা, 18, অর্থাৎ বিয়োগফল 10, তার মানে এর পর্যায়ে হচ্ছে 10। বুঝতে পারছি আশা করি এই পর্যন্ত। তো আরেকটা উদাহরণ দিই, এরপর এটা শেষ করে দিই। সেটা হচ্ছে এখন যদি আমরা 44, 45, 48 ধরি, 48, তো এর কাছাকাছি সবচেয়ে এর আগের কত, এর আগের নিষ্ক্রিয় মূল্য কোনটা, সেটা হচ্ছে 36 বিয়োগ দিয়ে দিলাম, তার মানে হচ্ছে 12, অর্থাৎ এর গ্রুপ হচ্ছে 12। এরপর হচ্ছে 57 থেকে 71 এবং 87 থেকে 103, এই সবগুলা মূল্য হচ্ছে এইগুলো যদি থাকে তাহলে সেগুলো গ্রুপ 3-এর বা এ ব্লকের মূল। এবং এখানেও সেম, এই আগে যেটা জানলাম যে আগেরটা দিয়ে বিয়োগ দিতে হবে, আগের নিষ্ক্রিয় মূল্য দ্বারা বিয়োগ দিতে হবে, এবং সেটা যদি 18-র অনেক বেশি হয়ে যায় তাহলে 14 থেকে আবার বিয়োগ দিতে হবে। তো যদি আরেকটা সর্বশেষ একটা উদাহরণ দিই, যেমন কত ধরব, 111 ধরি, 111-র সবচেয়ে কাছাকাছি এর আগের নিষ্ক্রিয় মূল্য কত, সেটা হচ্ছে 86। 111 থেকে 86 চলে গেলে থাকে 25। এই 25 থেকে কি বিয়োগ দিতে হবে, 25 থেকে 14 বিয়োগ দিতে হবে, 14 বিয়োগ দিলে থাকে কত, 11, অর্থাৎ এর পর্যায় হচ্ছে 11। আশা করছি আমরা বুঝতে পারছি। এগুলো একটু শর্টকাট, খুবই কমপ্লিকেটেড, আমরা শর্টকাটে যাওয়ার চেষ্টা যত কম করবো ততই ভালো। যদি এগুলো না বুঝতে থাকি ভিডিওগুলো আবার রিপিট দেখব। এগুলো সবগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করতেছে। জিনিসগুলো খুবই সহজ, যখন নিজে বুঝে ফেলবো তখন খুবই সহজ। শুরুতে এখানে এগুলো খুবই কমপ্লিকেটেড লাগতে পারে, খুবই জটিল, যে ভাই কী বলতেছে, এসব উল্টাপাল্টা লাগতেছে। যখন বারবার নিজে প্র্যাকটিস করব, ভিডিও দেখার পরিবর্তে যে নিজে প্র্যাকটিস করি, যে এখানে যে বলতেছে এটা থেকে এটা আমি নিজে যখন খাতায় লিখব, নিজে যখন করব, তখন সেটা বোঝা যাবে যে আমি বুঝছি কিনা। তো এখন আমরা যা যা পড়লাম সেই নিয়ে কিছু কোশ্চেন দেখব, যে বিগত বছরগুলোতে কি কি কোশ্চেন আসছে। প্রথমেই হচ্ছে কোবাল্ট এবং কোবাল্ট 2+ ইলেকট্রন বিন্যাস, এর যোজ্যতা ইলেকট্রন বিন্যাস কোনটি। প্রথমে আমরা জানতে হবে যে কোবাল্ট কত নাম্বার। কোবাল্ট হচ্ছে 27 নাম্বার একটি মৌল, এবং যদি আমরা এর ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি, কোবাল্ট
তো এর কাছাকাছি মূল হচ্ছে আর্গন, দিয়ে দিলাম আর্গন। আর্গন হচ্ছে 18টা, 18টা হচ্ছে পি, তার মানে 3p6 পরে, 3pর পরে হয়ে যায় 4s2, 4s2তে চলে যাবে, 4s2 মানে 20, তার মানে আরও যাবে 3d7। তো এখানে আমরা দেখবো যে 4s2 3d7 কোথায় আছে, এই যে 4s2 3d7 এখানে আছে। এরপর বলছে কোবাল্ট 2+, কোবাল্ট 2+ মানে সে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিছে, আরেকজনকে দিয়ে দিছে, তার এই জন্যই সে করছে পজিটিভ। তো এখন কথা হচ্ছে যে সর্বশেষ ইলেকট্রন তো ঢুকছে 3dতে, এখন কি 2টা ইলেকট্রন চলে গেছে, তার মানে কি 3d থেকে যাবে না, 3d থেকে যাবে না, যাবে হচ্ছে 4s থেকে। কেন 4s থেকে যাবে? কারণ হলো এই যদি আমরা শেলগুলো দেখি সেটা হচ্ছে এভাবে, এবং 3d হচ্ছে 3 নাম্বার পর্যায়ে, 3 নাম্বার শক্তিস্তর, অর্থাৎ এটা হচ্ছে সর্ববহিস্থ শক্তিস্তর। যখন 4 নাম্বার শক্তিস্তর, এটা হচ্ছে 3 নাম্বার শক্তিস্তর। যখন ইলেকট্রন যাবে তখন অবশ্যই যেটা সবচেয়ে বাইরে থাকে সেটা থেকে ইলেকট্রন বের হবে, এবং এখানে সবচেয়ে বাহিরে এবং সর্বোচ্চ প্রদান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন চলে যাবে, অর্থাৎ তখন ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 3d7, অর্থাৎ এই যে 3d7 4s 0, 0 যে কথা নাই একই কথা। তো আনসার হবে এটা। এরপর হচ্ছে 26 আণবিক ভর বিশিষ্ট এম শেলে ইলেকট্রন সংখ্যা কত? 26 হচ্ছে আয়রন। আয়রনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, যে প্রথমে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এবং 3d6। তো আমরা জানি যে এই যখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1 তখন সেটা হচ্ছে কে শেল, যখন 2 তখন সেটা হচ্ছে এল শেল, যখন 3 তখন সেটা হচ্ছে এম শেল, এবং যখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 4 তখন হচ্ছে এন শেল। তো কি এখানে বলছে এম শেলে কতগুলো ইলেকট্রন আছে? তো এম শেলে ইলেকট্রন আছে 6 8 6 12, 12 8 2 14, তার মানে আনসার হবে 14। এরপর হচ্ছে নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে? ইলেকট্রন আগে প্রবেশ করে কি দ্বারা? n+l এর মান দ্বারা, অর্থাৎ n+n এর মান যার কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করে। তো 7s এ l+l এর মান কত? 7s এ l+l এর মান হচ্ছে 7, এবং s এর জন্য হচ্ছে 0, তার মানে 7 যোগ 0 ইকুয়াল টু 7। এখানে 6 যোগ 1 ইকুয়াল টু 7, এরপর 5 যোগ 2 ইকুয়াল টু 7, এবং এটা হচ্ছে 4 যোগ 3, 3 কেন? কারণ এফ এর জন্য এল এর মান হচ্ছে 3, ডি এর জন্য এল এর মান 2, পির জন্য এল এর মান 1, এবং এস এর জন্য এল এর মান 0, এবং এখানেও দেখছি 7, এখানেও 7, এখানে মানে সবগুলাই 7। তো এখন আনসার কোনটা? এগুলো আনসার হবে যে সবচেয়ে কম প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কোনটা, সেটা হচ্ছে 4f, 4, এটা হচ্ছে সবচেয়ে কম, তাই এখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আনসার হবে 4a। এরপর হচ্ছে নিচের কোন সেটটি সব মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন বিজোড়? তো এর জন্য আমাদের সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস দেখতে হবে। প্রথমে যদি আমরা দেখি যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস, তো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখছি যে এখানে বিজোড় ইলেকট্রন না, এখানে ইলেকট্রন জোড়ায় জোড়ায় আছে। এরপর এই সিজিয়ামের ইলেকট্রন হচ্ছে জোড়ায় জোড়াই, এবং বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস জোড়ায় জোড়ায়। এরপর যদি আমরা 2 নম্বর অপশনও দেখি, সেটা হচ্ছে সোডিয়াম সিলিকন সালফার।
সোডিয়ামে দেখতে পাচ্ছি যদি এর সর্বশেষ ইলেকট্রনে এক বিজোড় ইলেকট্রন রয়েছে। ওকে, এরপর যদি আমরা সিলিকনে দেখি এর এখানে 3s 3p2, তো এখানে p যদি আমরা ভাগ করে ফেলি যে 3px1 3py এখানেও 1, অর্থাৎ এখানেও কিন্তু জোড়ায় জোড়ায় আছে, বিজোড় অবস্থায় আছে ইলেকট্রনগুলো, তার মানে এটাও সঠিক। এখানেও বিজোড়, এখানেও বিজোড়। এরপর যদি আমরা সালফারে আসি তাহলে এর সর্বশেষ যদি আমরা দেখি যে এখানে যদি আমরা 3px1 3p এখানে সালফারের এখানেও একটা বিজোড় আছে, এখানেও একটা বিজোড় আছে, তার মানে এই সবগুলাতেই বিজোড় ইলেকট্রন রয়েছে, তার মানে এটার আনসার হবে এটা। যদি এখানে না মিলতো তাহলে প্রত্যেকটা দিক চেক করে দেখলাম। তারপর হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটা? ক্রোমিয়াম হচ্ছে 24 নাম্বার এবং এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, যেটা আমরা আগে দেখে আসছিলাম। তার মানে ব্যতিক্রম এখানে কোনটা আছে সেটা হচ্ছে এই যে এটা, তার মানে এর আনসার। এরপর হচ্ছে কোন মৌলগুলো সর্ববহিঃস্তরে একই সংখ্যক ইলেকট্রন বিন্যাস রয়েছে, অর্থাৎ সর্বশেষ স্তরে সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে। তো যদি আমরা এখানে দেখি যে হিলিয়ামের প্রথমে থাকে একটা, তার মানে হিলিয়ামের প্রথম শক্তি স্তরে থাকে দুইটা, তার মানে এটাও বাদ, সরি কি বলে এরপর হচ্ছে কার্বনের প্রথমে থাকে দুইটা, তারপর থাকে চারটা, তার মানে এটা হবে না। এরপর যদি আমরা দেখি কার্বন আর ম্যাগনেসিয়াম যদি দেখি তাহলে ম্যাগনেসিয়ামের প্রথমে দুইটা, তারপর আটটা, তারপর থাকে দুইটা, তার মানে কার্বন ম্যাগনেসিয়ামও হবে না, গ হবে না। এরপর হচ্ছে ডিতে যদি অক্সিজেন 8, তার মানে 2, তারপর থাকবে 6, দ্বিতীয় শক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকবে, এবং নাইট্রোজেনের থাকবে প্রথম শক্তি স্তরে 2টা, তারপর 5টা, তার মানে এই দুইটাও মিলে না, তার মানে ডি হবে না। এবং যদি আমরা পটাশিয়াম দেখি, পটাশিয়াম হচ্ছে 19, তো এখানে হবে 2, 8, এরপরের শক্তি স্তরে হবে 8টা এবং তারপর হবে 1টা, অর্থাৎ এখানে সর্বশেষ একটা। তারপর যদি সোডিয়াম দেখি 2, 8, তারপর হবে 1, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে দ্বিতীয় শক্তি স্তরে 3টা, তারপর হচ্ছে তৃতীয় শক্তি স্তরে হচ্ছে 1টি ইলেকট্রন, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে সেম ইলেকট্রন রয়েছে, তার মানে এর উত্তর হবে এটা। তো এর আনসার হবে এটা। এরপর হচ্ছে নাইট্রোজেন 3- আয়নে অযুগ্ম ইলেকট্রন বিন্যাস কতটি, সংখ্যা কতটি? 2, 5, 3 নাকি একটা? প্রথমে আমরা নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস দেখব। 1s2 2s2 2p3, এরপর হচ্ছে 3- অর্থাৎ 1s2 2s2। তো এখানে দেখতে পাচ্ছি যে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই, সবগুলাই জোড়ায় আছে, তার মানে এর আনসার হবে নাথিং। এরপর আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, আর্গন হচ্ছে 18, তারপর হবে 4s2 3d6, এবং যদি আয়রন 3+ হয় তাহলে
সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন যাওয়া শুরু করবে, অর্থাৎ এই দুইটাই নাই হয়ে যাবে এবং এখান থেকে একটা আছে 3d5 এবং এই ডি রে যদি আমরা 5টা আবার ভাগ করি 5টা অরবিটালে সবগুলা থেকে কিন্তু আমরা একটা একটা দিয়ে দিলাম। সবগুলাতে অযুগ্ন অর্থাৎ সিঙ্গেল ইলেকট্রন আছে, জোড়াই নাই, অজোড়া অবস্থায় আছে 1 2 3 4 5টা ইলেকট্রন। তো এর আনসার হবে 5। তারপর হচ্ছে পটাশিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাসে কোন নীতি অনুসারে 3d-তে না গিয়ে 4s-এ ইলেকট্রন প্রবেশ করে? সেটা আমরা জানি যে 3d-তে প্রবেশ না করে 4s-এ প্রবেশ করে, অর্থাৎ কোন নিয়মের মাধ্যমে? সেটা হচ্ছে আউফবাউফ নীতির মাধ্যমে। কারণ n+l এর মান যার বেশি যার কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখানে l+l এর মান হচ্ছে 4 এবং এখানে n+n এর মান হচ্ছে 5। তো এটা আউফবাউফ নীতি অনুসারে। এরপর হচ্ছে যে পারমাণবিক সংখ্যা 59 বিশিষ্ট পর্যায় সারণীর মৌল কোন গ্রুপ ও পর্যায়ে অবস্থান? তো এখানে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এবং একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস ছাড়া। প্রথমে আমরা দেখব ইলেকট্রন বিন্যাস ছাড়া। ইলেকট্রন বিন্যাস ছাড়া কীভাবে দেখব? প্রথমে দেখব গ্রুপ। এর 59-এর সবচেয়ে কাছাকাছি আর মূল্য কোনটা? 59-এর সবচেয়ে কাছাকাছি হচ্ছে 54, অর্থাৎ 59 বিয়োগ 54 ইকুয়াল টু হচ্ছে 57 থেকে 71 এবং 87 থেকে 103 হলে তাহলে এটা 3 নাম্বার গ্রুপে পড়ে। 3 নাম্বার গ্রুপে পড়ে। এবং এখন আমরা দেখব পর্যায়। পর্যায় কত? এই যেহেতু এটা এর কাছাকাছি হচ্ছে 54 মানে রেডন, তার মানে এই 86-এর মধ্যে পড়ে এই 59। 59 কত? 59 তো 86 কততে পড়ে? 1 নাম্বার পর্যায়ে 2 3 4 5 6। তো এটা 6ষ্ঠ পর্যায়ে পড়ে। 3 নাম্বার গ্রুপ 6ষ্ঠ পর্যায়ে। এখন আমরা দেখব ইলেকট্রন বিন্যাসের দ্বারা কিভাবে নির্ণয় করব। এখন 59-এর ইলেকট্রন বিন্যাস। জেনন হচ্ছে এর কাছাকাছি হচ্ছে জেনন, দিয়ে দিলাম জেনন। জেনন হচ্ছে 54 পর্যন্ত। এরপর হচ্ছে পড়ে যাবে (6s2) এবং 4f3। এটা হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস। তো এখানে আমরা দেখে আসলাম যে যদি f অরবিটালের যতটি থাকবে, f অরবিটালে গেলেই সেটা 3 নাম্বার গ্রুপ হবে। f অরবিটালে গেলেই সেটা গ্রুপ 3, ইলেকট্রন বিন্যাস যতই থাক। এরপর হচ্ছে যে এর প্রধান কোয়ান্টাম সংখ্যা, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা এর পর্যায় সংখ্যা। এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 6, তার মানে এর পর্যায় হচ্ছে 6। এরপর হচ্ছে মলিডেনামের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটা? মলিডেনাম হচ্ছে 42 নাম্বার, অর্থাৎ ক্রিপ্টনের চেয়ে আরও 6 যোগ হবে। ক্রিপ্টন হচ্ছে 36 হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস হবে তাহলে এটা। এখানে প্রথমে 5s ঢুকছে, তারপর এখানে 4d4, যেহেতু এখানে স্থিতিশীলতা অর্জন করার জন্য সেই
এখান থেকে একটা ইলেকট্রন বিন এইখানে নিয়ে আসছে এবং এরপর হচ্ছে লেটেস্ট একটা কোশ্চেন দেখব এবং এর দ্বারাই আমরা আমাদের সমাপ্তি দিয়ে দেব আজকের। সেটা হচ্ছে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস এটা হলে এর পর্যায় সারণীতে এর অবস্থান নির্ণয় করো। জিএসটি 23-এর একটি কোশ্চেন। এটা আমরা কীভাবে দেখব? প্রথমে দেখব যে এর সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 6। এখানে 6 দুইটা আছে, একটা হচ্ছে ডি এবং একটা হচ্ছে এ। এরপর আমরা দেখব যে কোন অরবিটালে সর্বশেষ ইলেকট্রন ঢুকছে। তো এখানে দেখতে পাচ্ছি এস আছে, পি আছে। তো এইগুলো কিন্তু খুব খেয়াল করে দেখতে হবে, ভুল করলে চলবে। যে এখানে যে এই চিপার মধ্যে যে এফ অরবিটালে লুকায় আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকেই কিন্তু আমরা জানি যে জিএসটির কোশ্চেন কিন্তু স্যারেরা খুবই কিপটা, তারা কিন্তু জায়গা খুবই একদম রাখেই না বলতে গেলে। একবারে চশমা দিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়েও যদি দেখি তাও অনেক কম হয়ে যায়। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এ কী দেওয়া আছে, লেখাগুলো খুব সাবধানের সাথে পড়তে হবে। অনেকে এই F3 দেখে না যে এফ আছে। তো আমরা জানি যে এফে প্রবেশ করলে সেটা হবে 3 নাম্বার, অর্থাৎ এর পর্যায় হবে 3। তো আশা করছি আমরা বুঝতে পারছি। তো এই ছিল আজকের লেকচার। তো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।